हेलो स्टूडेंट्स, वेलकम टू फिजिक्स मंत्रा। तो आज के क्लास 11 बेंगल बोर्ड WBCHSE জন্য আমরা সেমিস্টার 2 এর পড়াশোনা স্টার্ট করেছিলাম। সেখানে আমাদের মহাকর্ষর পার্ট শেষ হয়ে গেছিল। আমরা পদার্থের স্থিতিস্থাপক ধর্ম স্টার্ট করেছিলাম, তার মধ্যে পার্ট 1 পড়ে ফেলেছিলাম। আজকে পড়ব পার্ট 2। পার্ট 2 তে বেসিক্যালি আমি কি পড়ব, যেগুলো আমরা পার্ট 1 এ পড়েছিলাম তার রিলেটেড কিছু এন্ট্রান্স কনসেপ্ট দ্যাট আর ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট শুড নিড টু কিপ ইন ইয়োর মাইন্ড। এগুলো রাখতে হবে তোর মনে, এবং সেইগুলো রিলেটেড যে মানে আমাদের বোর্ডসেও কিছু থিওরিজ দেয়, নিউমেরিক্যালস দেয়, সেইগুলো আমরা আজকে এই ক্লাসে সলভ করব। পার্ট 3-তে আমরা পয়জন রেশিও পড়ব, মানে পয়জনের অনুপাত থেকে পরপর পড়ে যাব। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও খুব ভালো আছি। এবং এই কনসেপ্টটা আমি নিয়ে এসেছি কারণ বোর্ডের সঙ্গে তোকে এন্ট্রান্স ফলো করতে হবে। আমি চাই তোরা পরীক্ষাগুলো দিলে তোদের কিছু তো ইমপ্রুভমেন্ট হবে, আর পড়াশোনা করলে ইমপ্রুভমেন্ট হবে। আর বারংবার বলছি, খাতা বই নিয়ে পড়তে বস, তবে তোর পড়তে ভালো লাগবে, মনে হবে আমি লাইভ ক্লাস করছি। তাই জন্যই আমি লাইভ ক্লাসের ভিডিও দিই। পার্ট 1 দেখে তবেই পার্ট 2-তে আয়, তবে তুই বুঝতে পারবি, নাহলে পার্ট 2 বুঝতে পারবি না। আবার এই গোটা ইলাস্টিসিটি কমপ্লিট হয়ে গেলে আমি নিটের কোশ্চেন সলভ, নিট PYQ প্লাস আমার কিছু মডিউলের কোশ্চেন নিয়ে সলভ করে দেবো। তো চল দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করি। প্রথম কথা হচ্ছে, আমরা আগের দিনে মানে ফার্স্ট পার্টে পড়েছি হচ্ছে কি না, ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপক ধর্ম কি, স্থিতিস্থাপকতা জিনিসটা কি, পীড়ন কি, বিকৃতি কি, 3 ধরনের পীড়ন কি কি হয়, 3 ধরনের পীড়নের জন্য কি কি 3 ধরনের বিকৃতি হয়, এগুলো পড়েছি। তার সঙ্গে সঙ্গে আমরা ইয়ং মডিউলার সম্পর্কে কিছু ধারণা নিয়েছি। এখন আয়তন বিকৃতি গুণাঙ্ক সম্পর্কেও ধারণা নিয়েছি, দৃঢ়তা গুণাঙ্ক সম্পর্কেও ধারণা নিয়েছি। আজকের সেকেন্ড পার্টে, এই পার্টে বেসিক্যালি আমরা অসহ পীড়ন কি, অসহ ভার কি, এইটা থেকে শুরু করব, মানে এই কনসেপ্টটা নেব। আর 2-3টে জিনিস বাইরেকার বিভিন্ন পরীক্ষার জন্যে তাড়াতাড়ি কোয়েশ্চেন সলভ করার জন্য মনে রাখতে হবে, সেইগুলো আমরা শিখব। এবং কিছু নিউমেরিক্যাল সলভ করব এবং থিওরিও সলভ করব, যেগুলো প্রচণ্ডভাবে আসে পরীক্ষায়, মানে সাইডের থিওরি, যেগুলো মনে হয় অ্যাপ্লিকেবল থিওরি। ওকে, তো ফার্স্ট হচ্ছে, দেখ হেডিং মেরেছি, অসহ ভার এবং অসহ পীড়ন কি। অসহ মানে কি, যেটা সহ্য করা যায় না, অসহ্য। অসহ্য মানে যে ভারের জন্যে বস্তুটা ছিঁড়ে যাবে। ভার মানে কি, ওজন। ভার মানে তো বল, ভার মানে অ্যাকচুয়ালি কি হয়, ওজন। ওজন মানেই বল। আচ্ছা স্যার কি বলছে, দেখ, যে বাহ্যিক বল, যদি এই বাহ্যিক বলটা কিরকম বল না স্যার, পীড়ন সৃষ্টি, এই বিকৃতি সৃষ্টিকারী বাহ্যিক বল। বাহ্যিক যে বলটা দিই আমরা, সেটা বিকৃতি সৃষ্টিকারী বল, বিকৃতি সৃষ্টিকারী এক্সটার্নাল নেট ফোর্স, মানে ডিফর্মিং এক্সটার্নাল নেট ফোর্স। যদি স্থিতিস্থাপক সীমা, মানে সবার একটা করে স্থিতিস্থাপক সীমা থাকে, সেই সীমাকে অতিক্রম করে যায়, তবে বলটাকে যদি আমি সরিয়েও নিই, অপসারণ করলে বস্তুটি তার পূর্বের অবস্থানে আর ফিরবে না, কিছুটা হলেও বিকৃতি থেকে যায়। সে আগের দিন উদাহরণ দিচ্ছিলাম যে ধর তোর গাল 10 নিউটন রিস্টোরিং ফোর্স সহ্য করে, 10 নিউটন হচ্ছে তোর গালের রিস্টোরিং ফোর্স, মানে ও 10 নিউটন পর্যন্ত এক্সটার্নাল ফোর্সকে সহ্য করতে পারবে। তার যদি বেশি দিয়ে দিই 12 নিউটন, তোর গালে যদি আমি ফোর্সটা দিই, তোর গাল সে আগের মতন থাকবে না, কিছুটা হলেও তাতে বিকৃতি ঘটবে, কারণ বিকৃতি সৃষ্টিকারী বাহ্যিক বল আমাদের প্রত্যানায়ক বলের থেকে বেশি। উদাহরণটা মনে আছে, সেই দাঁত ভেঙে পড়ে যাবে, দাঁতকে তো স্যার অন্য নকল দাঁত দিয়ে এসে পড়ালেও সেই কি আগের মতন থাকবে, কিছুটা হলেও তো বিকৃতি থাকবে। সেটাই বলছে, আগের অবস্থায় ফিরে আসে না, কিছু বিকৃতি থেকেই যায়। এর পরেও যদি তুই ফোর্সটাকে বাড়াতে থাকিস, বাহ্যিক বলের মান ক্রমাগত বাড়তে থাকলে বলের একটি নির্দিষ্ট মানের জন্য, এই যে বাহ্যিক যে বলটা, বিকৃতি সৃষ্টিকারী বলটা, তার একটা নির্দিষ্ট মান থাকবে। মনে কর 17 নিউটন, কিংবা মনে কর 18 নিউটন, কিংবা মনে কর 180 নিউটন। এই নির্দিষ্ট বলের জন্য, মানের জন্যে বস্তুটি ছিঁড়ে বা ভেঙে যায়। হয় বস্তুটি ছিঁড়ে যেতে পারে, নয়তো বস্তুটি ভেঙে যেতে পারে, মানে তার অবস্থার পরিবর্তন হয়ে যাবে, যে পরিমাণ বল প্রয়োগ করলে, ওই যে বল যে নির্দিষ্ট মান, যে পরিমাণ বল প্রয়োগ করলে বা ভার চাপালে বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায়। এখনো কেন ভার বলেছে, কারণ স্যার কোনো বস্তু ঝুললে তার কি ওজনটাই হচ্ছে তার ভার, সেই ভারটাই কি দেবে তাই সেই ভারটাই তার একক ক্ষেত্রফলের উপরে প্রয়োগ করে সেটা কি তৈরি করবে, পীড়ন তৈরি করবে। কি ধরনের পীড়ন তৈরি করবে যখন ঝুলবে,
অনুদৈর্ঘ্য পীড়ন আগের ক্লাসে পড়েছি পার্ট 1-এ। আচ্ছা, সেই ভেঙে যায় তাকেই অসহভার বলে, মানে যে বলের জন্য বস্তুটা ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে, বাহ্যিক বলের জন্য, অবভিয়াসলি সেই বলটা কি হবে, সেই বল বা ভারটা কি হবে, অবশ্যই প্রত্যানায়ক বলের থেকে বেশি হবে। সেই ভারটাকেই আমরা বলবো অসহভার। আর এই অসহভার যে ক্ষেত্রফলটার মধ্যে ক্রিয়া করে তাকেই আমরা কি বলবো, অসহপীড়ন। দেখ, অসহভারের দরুন বস্তুটির প্রস্থচ্ছেদ বা তলের প্রতি একক ক্ষেত্রফলে যে পীড়ন ক্রিয়াশীল হয় তাকেই অসহপীড়ন বলে। আশা করি বুঝতে পেরেছিস। যে বাহ্যিক বলের জন্য বস্তুটা ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে সেই বলটাকে বা ভারটাকে বলবো আমরা অসহভার বা অসহবল। আর এই যে ওজন বা বলটা যে কাজ করছে একক ক্ষেত্রফলের উপর, তখন সেটা কি হয়ে যাবে, পীড়নের সৃষ্টি হবে। সেই পীড়নটাকে আমরা বলবো কি, অসহপীড়ন। আন্ডারস্টুড? এই কোশ্চেনটা এবার এখন কথা হচ্ছে, স্যার কোনো বস্তুর অসহপীড়ন কিসের উপর নির্ভর করে? কোনো বস্তুর অসহপীড়ন বস্তুটির উপাদানের উপর নির্ভরশীল, উপর নির্ভর করে বা নির্ভরশীল। বস্তুর উপাদান যেমন হবে তার ক্ষেত্রে তেমন। দেখ, লোহার ক্ষেত্রে লোহাকে অনেক ফোর্স দিলে তবে লোহাটা ভাঙবে। তুলনামূলক একটা প্লাস্টিক ভাব, তাকে কি অল্প বল দিলেই ভেঙে চলে যাবে। এগুলো আবার রিজিয়ানের ব্যাপার আছে, পরে আমরা দেখব গ্রাফে। যার যত উপাদানের যত উপাদান আলাদা হবে তার অসহপীড়নও আলাদা হবে। এখন স্যার এর উপর থেকে খুব নিউমেরিক্যালস দেয়। আগের বছরই আমার বাড়ির সামনে একটি স্কুলে দিয়েছিল নিউমেরিক্যাল। তো চলো নিউমেরিক্যাল দেখি। এই ছিল, এইটা কিন্তু একটুখানি বলে দিলাম, আর দুটো পয়েন্টস আমি বলে দেবো, সেইগুলো যখন অঙ্ক করব, নিউমেরিক্যালস করব, অন্য থিওরি করব, তখন বলে দিচ্ছি। চলো নেক্সট। স্যার কি বলছে কোশ্চেন পড়ো। এখানে একটা কোশ্চেন নেওয়া হয়েছে। কি কোশ্চেন নিয়েছি স্যার? একটি তারকে উল্লম্বভাবে সর্বোচ্চ কত দৈর্ঘ্য পর্যন্ত ঝোলানো হলে সেটি নিজের ভারে ছিঁড়ে পড়বে না? ওই দেখ, ছিঁড়ে পড়া মানে কি, ছিঁড়ে পড়া, ভেঙে পড়া, অসহভার। তাহলে বাকি বলে দেওয়া আছে, এই দেখ তারের অসহপীড়ন বলে দিয়েছে আর তারের ঘনত্ব বলে দিয়েছে। সর্বোচ্চ কত দূরত্ব হবে, ধরি তুই আগে লিখে ফেল কত দূরত্ব। ধরি তারটির দৈর্ঘ্য এল হতে হবে। তারটির দৈর্ঘ্য সর্বোচ্চ এল হতে হবে, সর্বোচ্চ বলে উজ্জ্ব করে, সর্বোচ্চ এল হতে হবে, সর্বোচ্চ এল হতে হবে। দেখ, এবার এখানে অসহপীড়ন দেয়া আছে, মানে আমাকে বার করতে হবে এল। অসহপীড়ন দেয়া আছে মানে নিশ্চয়ই এটাকে কাজে লাগাতে হবে। আমরা কি জানি স্যার, অসহপীড়ন সমান অসহপীড়ন মানে কি ছিল, অসহভার বাই ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তুই যা ইচ্ছা লিখতে পারিস, ক্ষেত্রফল। ইয়েস স্যার, এটাই তো ছিল। পীড়ন মানে কি, ও বল বাই ক্ষেত্রফল। অসহর জন্য কি হবে, অসহপীড়ন মানে অসহভর বাই ক্ষেত্রফল। সেটাই তো বললাম, অসহভার যখন ক্ষেত্রফলের উপরে কাজ করবে তখনই সেটা কি হয়ে যাবে, অসহপীড়ন। আচ্ছা, অতএব তাহলে এখান থেকে বল অসহভার সেটা কত হবে, অসহপীড়ন ইন্টু ক্ষেত্রফল, অসহপীড়ন ইন্টু ক্ষেত্রফল। এইটা আমরা বলতে পারবো। হ্যাঁ স্যার বলতে পারবো। এবার তুই দেখ, পীড়ন দেওয়া আছে আর তারের ঘনত্ব দুটোই দেখ সিজিএস এ দেওয়া আছে, সিজিএস ইউনিটে। অসহভার মানে কি, তার ওজন মানে কি, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ জি। অসহভার তো এটাই হবে, ভর ইন্টু গ্র্যাভিটি। আচ্ছা, অসহপীড়নের মান কত বলেছে, 9.4 ইন্টু 10⁻৯
ইন্টু ক্ষেত্রফল, ধর ক্ষেত্রফল এ লিখে ফেলে এখানে, এবং ইহার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ইহার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, ক্ষেত্রফল এ। এবার দেখ আমি এটা জানি না, এইটা জানি, জি এর ভ্যালু জানি, আমাকে বার করতে হবে এল। এখন শোন, আমি ভরকে কি লিখতে পারি আয়তন ইন্টু ঘনত্ব? আমি ভরকে আয়তন ইন্টু ঘনত্ব লিখতে পারি কিনা? হ্যাঁ স্যার। আয়তন মানে কি? এ ইন্টু এল, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, ঘনত্ব তোকে বলে দেয়া আছে কত, 12। জি এর মান হচ্ছে 9.8 সমান 9.4 ইন্টু 10⁻9 ইন্টু এ। এই দেখ এ আর এ কেটে বেরিয়ে চলে গেলে এল বেরিয়ে চলে আসবে। এল ইজ ইকুয়াল টু 9.4 ইন্টু 10⁻9 12 ইন্টু 9.8। তুই দেখ এটা প্রায় প্রায় কেটে যাচ্ছে, হচ্ছে এইটা দিয়ে প্রায় প্রায় কেটে যাচ্ছে, 1/12 মানে তোর প্রায় প্রায় এটা আসবে, এল তোর আসবে মানে নিয়ার অ্যাবাউট আসবে তোর 99। এটা কম হচ্ছে, এখান থেকে 100 ধরনে 8 × 12 96, এই 8 মতন আসবে। 8 ইন্টু 10⁻5 মতন আসবে। হ্যাঁ তিনটে তো, দুটো কমালু, এখান থেকে উঠলো 12 96 10 দাঁড়া, তিনটে কমালে কত হচ্ছে 6, তিনটে কমালে 1000, 1000 হয়ে গেলে 9.4, আর কিছু আছে ওটা 10⁻9ই ছিল তো, এরকমই আসবে, এত সেমি মতন আসবে। তুই চাইলে বাড়িতে ক্যালকুলেট করে নিবি ক্যালকুলেটারে, আমার কাছে ক্যালকুলেটার নেই। তো এটা এরকম ধরনেরই আসবে, নিয়ার অ্যাবাউট 8 ইন্টু 10⁻5 সেমি মতন আসবে। সর্বোচ্চ এত দৈর্ঘ্যতে ঝোলালে কি হবে, তারটা ছিঁড়ে পড়বে না। যদি এর বেশি দৈর্ঘ্য হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, ছিঁড়ে পড়ে যাবে তারটা। খুব সুন্দর কোশ্চেন স্যার, এই কোশ্চেনটা প্রচুর জায়গায় দেয়, মানে এই প্যাটার্নের কোশ্চেন, হয়তো তোকে ডিজিট চেঞ্জ করে দিতে পারে, বাট দ্য কনসেপ্ট ইজ সেম। অসহপীড়ন ইজ ইকুয়াল টু অসহ ভার বাই ক্ষেত্রফল। এই কনসেপ্টটা তোর হচ্ছে কি কনসেপ্ট, বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। এটা তো 9.8 হবে না, এটা সিজিএস তো, তাই বলছি এখানে তিনটে কমে যাচ্ছে, 980 হবে তো স্যার। সিজিএস এ তো সব তো সিজিএস এ, তাহলে জি এর মান কি সিজিএস এ নিতে হবে, তখন এটা দেখ 980 হয়ে যাবে, তবে এটা হবে, তবে একটা জিরো কাটবে, না হলে একটা কম পড়ে যাচ্ছে। আমি ওই জন্য ক্যালকুলেশনটা দেখছিলাম ক্যালকুলেটারে, 980 হবে, কারণ সিজিএস এর ভ্যালু তো, জিএস সিজিএস ভ্যালু কত হয় 9.8 নাকি 980 হয়, তুই তাই না 9.981ও নিতে পারিস। এবার দেখ এখান থেকে একটা পয়েন্টের জন্য এই পয়েন্টটা তুলে দে, তাহলে আর একটা শূন্য বেড়ে যাচ্ছে, এটাকে 98 ধরনে, এখানে দুটো শূন্য কমে যাবে 7, 98 দিয়ে 94 প্রায় প্রায় কেটে যাচ্ছে, প্রায় 1 হয়ে যাচ্ছে, তাহলে এইখান থেকে 5 করে নে, আর এখানে 100 করে নে, 100 করলে 100, 8 12 96, 96 8, আর 4 তো বেশি হচ্ছে, এমনি এইখানে 1 এর কম আছে, 4 এর কম হবে, আর এখানে 10⁻5। আমার এখানটা ভুলে গেছি তো ভাই, এইখানটাতে 980 হবে, জি এর ভ্যালু তো সিজিএস এ নিতে হবে। ওকে, তোরা কিন্তু খেয়াল করে এগুলো করবি। চলো, নিট 2013-তে পড়েছিল, তখন কর্ণাটকা নিট 2013-তে পড়েছিল। যাই হোক, সুন্দর কোশ্চেন। বলছে সাধারণ চাপে একটি ধাতুর ঘনত্ব রো, সাধারণ চাপে অতিরিক্ত চাপ পি প্রয়োগে আরো তুই চাপ পি বাড়িয়ে দিয়েছিস, ওটির ঘনত্ব রো ড্যাশড হয়ে গেছে, আগে কত ছিল রো, তুই পি বল এক্সট্রা, এই পি চাপ এক্সট্রা দেওয়ার ফলে তার ঘনত্ব এটা হয়েছে। ধাতুটার আয়তন বিকৃতি গুণাঙ্ক হচ্ছে বি, তাহলে রো ড্যাশ বাই রো এর মান কত হবে তোকে আনতে হবে। আচ্ছা স্যার, তাহলে তুই ধর, আমরা জানি আয়তন পীড়ন মানে কি স্যার, আয়তন পীড়ন মানে কি, আয়তন পীড়ন হচ্ছে চাপ, আয়তন পীড়নটাই কি চাপ বা চাপের পরিবর্তন, চাপ বা চাপের পরিবর্তন, এটা আমরা জানি, চাপের পরিবর্তন এটা আমরা জানি। তাহলে এখানে আয়তন পীড়ন কত হবে, কত এক্সট্রা চাপ দিয়েছিস তুই, পি চাপ দিয়েছিস, তাহলে আয়তন পীড়নটা হলো পি। এখন দেখ আয়তনের সঙ্গে একটা ঘনত্বের সম্পর্ক আছে। হ্যাঁ স্যার, ভর কি হয়, পরিবর্তন হয় না, বস্তুটি ধাতুর ভর, ধরি বলে লেখ, ধরি ধাতুর ভর ছোট এম, ধাতুর ভর ছোট এম। তাহলে স্যার প্রাথমিক আয়তন কত, প্রাথমিক মানে প্রথমে সাধারণ তাপমাত্রায়, এই সাধারণ চাপে প্রাথমিক আয়তন
কত হবে, আয়তনটা হচ্ছে ভি, আয়তন ভি সমান কত হবে স্যার, ভর বাই ঘনত্ব। ভর সমান কি হয়, আয়তন ইন্টু ঘনত্ব। আয়তন সমান কি হবে, ভর বাই ঘনত্ব। আরে ভর সমান কি হয়, ঘনত্ব সমান কি হয়, ভর বাই আয়তন। ঘনত্ব সমান কি হয় তুই আগে লেখ না এনে, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে আয়তন সমান কি হবে, ভর বাই ঘনত্ব হবে, সেটাই বললুম। চলো এটা বসাও, ভর বাই আয়তন। ভর কত, এম। সাধারণত প্রথমে কত ছিল ঘনত্ব, রো, তাহলে এম বাই রো। এখন অন্তিম অন্তিম আয়তন কত, অন্তিম আয়তন আমি সেটাকে ভি ড্যাশ ধরছি, কত হবে, ভর তো স্যার পরিবর্তন হয় না, তাহলে এম, ঘনত্বটা চেঞ্জ হয়েছে রো ড্যাশ। বলতে পারবো না, বলতে পারবো না, আমি প্রাথমিক আয়তন আর অন্তিম আয়তনটা বার করে নেব। আচ্ছা তাহলে আমাকে বল আয়তন বিকৃতি কত, আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি, আয়তন বিকৃতিটা কত হয়, ভি ড্যাশ মাইনাস ভি বাই ভি ড্যাশ বাই ভি, এটাই হয় আয়তন বিকৃতি। মানে কি, আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন, ওটাই তো হয় রে প্রাথমিক আয়তন, এটাই তো আয়তনের পরিবর্তন, এই যে অন্তিম মাইনাস প্রাথমিক বাই প্রাথমিক আয়তন। তুই এইখানে এবার বার কর ওটা কত হচ্ছে, এইখান থেকে দেখ, আমি এইখানে লিখছি, এইখানে লিখছি কত হবে। তুই আগে ভি ড্যাশ বল, ভি ড্যাশ কত, ভি ড্যাশ হচ্ছে এম বাই, এমটাকে কমন নিয়ে নে, 1 বাই রো ড্যাশ, 1 বাই রো ড্যাশ মাইনাস মাইনাস 1 বাই রো, 1 বাই রো, এটা হবে। আর প্রাথমিক আয়তন কত, প্রাথমিক আয়তন এম বাই রো, এম বাই রো। তাহলে এম এম কেটে বেরিয়ে চলে গেল, এইখান থেকে তুই পাবি রোটা ঘুরে গিয়ে উপরে বসবে, রো ইন্টু এইখান থেকে আসবে রো রো ড্যাশ, এইটা আসবে রো মাইনাস রো ড্যাশ। তাহলে এইখান থেকে আরেকটা রো কেটে যাবে, সো দিস ইজ ইয়োর রো মাইনাস রো ড্যাশ বাই রো ড্যাশ, এটাই আসবে। একে একটুখানি সিম্পলিফাই করে নে, একে একটুখানি সিম্পলিফাই করে নিলে আসবে রো বাই রো ড্যাশ মাইনাস 1। এখন তুই বল আয়তন বিকৃতি গুণাঙ্ক মানে কি জানি আমরা, আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি গুণাঙ্ক, গুণাঙ্ক সেটা কত বলেছে, বি বলে দিয়েছে, বি ইজ ইকুয়াল টু আয়তন পীড়ন, আয়তন পীড়ন কত, চাপ পি বাই বাই আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি তোর কত এসছে, রো বাই রো ড্যাশ মাইনাস 1। ক্রস মাল্টিপ্লাই কর, তোকে বার করতে হবে রো ড্যাশ বাই রো, রো ড্যাশ বাই রো তোকে বার করতে হবে, ক্রস মাল্টিপ্লাই করে দে, ক্রস মাল্টিপ্লাই করলে আসবে রো বাই রো ড্যাশ মাইনাস 1 ইজ ইকুয়াল টু পি বাই বি, হেন্স হেন্স রো বাই রো ড্যাশ ইজ ইকুয়াল টু 1 প্লাস পি বাই বি। তার মানে বা রো বাই রো ড্যাশ ইজ ইকুয়াল টু বি প্লাস পি। স্যার এখান থেকে এলসিএম করে নিলুম, তোকে বার করতে বলেছে রো ড্যাশ বাই রো, রো ড্যাশ বাই রো দ্যাট ইজ ইকুয়াল টু বি বাই বি প্লাস পি। এইখান থেকে তুই বিটাকে কমন নিয়ে কেটে দে, 1 বাই 1 প্লাস পি বাই বি, দিস ইজ ইয়োর রো ড্যাশ বাই রো, এইটা উত্তর। কিংবা তুই এইখান পর্যন্ত রাখতে পারিস, এইখান পর্যন্তই রাখতে পারিস। আমি কি করলাম স্যার, প্রথমে আমি আয়তন পীড়নটা বার করেছি, কারণ আয়তন পীড়ন কি, চাপ বা চাপের পরিবর্তন বলে দেওয়া আছে। এরপর দেখ যেহেতু ওর ঘনত্ব চেঞ্জ হচ্ছে, ভর তো চেঞ্জ হবে না, আমাকে আয়তন রিলেটেড কাজ করতে হবে, তার মানে আয়তনটা প্রাথমিক আয়তন অন্তিম আয়তন বার করেছি, করে আয়তন বিকৃতিটা বার করেছি, করে আয়তন বিকৃতিটা সিম্পলিফাই করেছি, আয়তন বিকৃতি গুণাঙ্ক সমান বসিয়েছি। এবার আমাকে যেটা বার করতে বলেছে আমি সেটা ক্যালকুলেশন করে বার করেছি। সুন্দর কোশ্চেন, এই রকমের ধরনের কোশ্চেন। দেখ তোর অ্যান্সার কীরকম আসছে, অ্যান্সার ইজ নট কামিং ইন ডিজিটস, তোকে নর্মাল ডিজিটসে আছে 2 3 4 5, সো ইট উইল বি ট্রিটেড অ্যাজ থিওরি ক্রিটিক্যাল কোশ্চেন, তোকে এটাকেই বলবে থিওরি, বুঝতে পেরেছিস। তোকে যে বলে যে নিউমেরিক্যালস কম দেয়, দিস ইজ আ টাইপ অফ নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশন অফ থিওরি। চলো নেক্সট কোশ্চেন দেখি। পরের কোশ্চেন কি স্যার, এইটা পিওর অ্যাপ্লিকেশন লেভেল কোশ্চেন, দারুণ কোশ্চেন, মানে আমার তো খুব ভালো লাগে কোশ্চেনটা। কীরকম কোশ্চেন দিয়েছে দেখ, দুটি আলাদা আলাদা ধাতু দ্বারা নির্মিত একটা চিত্র দিয়ে দিয়েছে। চিত্রটাতে কি দিয়েছে,
এদিকে ভার, এক্স অক্ষ বরাবর ভার মানে বল, আর ওয়াই অক্ষ বরাবর বিস্তৃতি। বিস্তৃতি মানে কি? বিস্তৃতি মানে হচ্ছে বিকৃতি। তুই দেখ, আগে তুই আমাকে এই কনসেপ্টটা বল, আমরা ইয়ং গুণাঙ্ক মানে কি লিখেছিলাম? ইয়ং গুণাঙ্ক মানে ছিল পীড়ন, হ্যাঁ অবশ্যই স্যার, অনুদৈর্ঘ্য পীড়ন, অনুদৈর্ঘ্য পীড়ন, তাই তো? অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, তাই তো ছিল স্যার? দৈর্ঘ্য বরাবর যা খেলা হবে দৈর্ঘ্য বরাবর হবে, এই তো ব্যাপার। ইয়ং গুণাঙ্কর ক্ষেত্রে সব দৈর্ঘ্য বরাবর হবে। তাহলে দেখ, আমি কি বলতে পারি এই ইয়ং গুণাঙ্কটা পীড়ন আর বিকৃতির লেখচিত্রের নতি। ভাগ আছে তো স্যার, পীড়ন বাই বিকৃতি আছে মানে কি ওয়াই গুণাঙ্ক, মানে ইয়ং গুণাঙ্কটা কি পীড়ন বিকৃতি, পীড়ন বিকৃতি লেখচিত্রের, পীড়ন বিকৃতি লেখচিত্রের, লেখচিত্রের, লেখচিত্রের নতি বা প্রবণতা, নতি বা প্রবণতা। স্যার প্রবণতা বা নতি মানে কি ঢাল, যার ঢাল বেশি তার ইয়ং গুণাঙ্ক বেশি হবে, যার ঢাল বেশি হবে তার ইয়ং গুণাঙ্ক বেশি হবে, যদি এরকম থাকে। এবার তো কন্ডিশন দেখতে হবে, এই জিনিসটা আমরা স্যার জানবো। পীড়ন বিকৃতির অনুপাত হচ্ছে অনুদৈর্ঘ্য, যদি দৈর্ঘ্য বরাবর লাগে, বল যদি দৈর্ঘ্য বরাবর ক্রিয়া করে এবং দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, তাহলে সেটা কি? সেই পীড়ন বিকৃতির লেখচিত্রের নতি তোকে কি দেবে? ইয়ং গুণাঙ্ক। এটা একটা কনসেপ্ট, চরম কনসেপ্ট। কি কনসেপ্ট হচ্ছে এটা? কোশ্চেন কি বলছে দেখ, চিত্রে দুটি পদার্থ এ ও বি দ্বারা নির্মিত, দুটি পদার্থ আলাদা আলাদা, দুটি তারের ভার বিস্তৃতি লেখচিত্র দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে। তার দুটির দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, দৈর্ঘ্য সমান, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও সমান। কোন পদার্থের ইয়ং গুণাঙ্কের মান বেশি? এবার তোদের সবার মনে হচ্ছে যে যেহেতু বি বেশি অ্যাঙ্গেল করছে আর এ কম অ্যাঙ্গেল করছে, তার মানে বি এর কি ওয়াই গুণাঙ্ক বেশি। না স্যার, কন্ডিশন আছে। তুই ভাব ইয়ং গুণাঙ্ককে তুই কি লিখতিস? ইয়ং গুণাঙ্ককে লিখতুম আমরা এফ বাই এ ডেল্টা এল বাই এল। এখন স্যার এফ কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, কারণ দেখ ফোর্স দুজনের একই লেগেছে স্যার, একই পরিমাণ ভার, একই পরিমাণ ভার দিয়েছে, দেখ একই পরিমাণ ভার দিয়েছে, তাহলে এফ কি সমান দুজনের ক্ষেত্রেই। দৈর্ঘ্য তোকে সমান বলেই দিয়েছে, আবার প্রস্থচ্ছেদও বলে দিয়েছে সমান, তাহলে ওয়াই ইজ প্রপোর্শনাল টু কি হবে স্যার? 1/Δl। যার বিস্তৃতি বেশি বা বিকৃতি বেশি তার ইয়ং গুণাঙ্ক কম। কার বিকৃতি বেশি হয়েছে স্যার? বি এর বিকৃতি দেখ বেশি হয়েছে, বি এর বিকৃতি এতটা, আর এ এর বিকৃতি কম। যার বিকৃতি কম তার ইয়ং গুণাঙ্ক বেশি, তার মানে আমরা বলতে পারি ইয়ং গুণাঙ্ক অফ এ ইজ গ্রেটার দেন ইয়ং গুণাঙ্ক অফ বি। বল চরম কোশ্চেন না? কোশ্চেন না? সবাই বলবে স্যার বি এর বেশি, সবাই বলবে ইয়ং গুণাঙ্ক বি এর বেশি। স্যার অ্যাঙ্গেল বেশি, ঢাল তো স্যার বেশি, ওরা মনে হয় না ওরকম, তোমাকে এই কন্ডিশন দেখতে হবে। নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, একই গ্রাফের জন্য, একই লেখচিত্রের জন্য, দেখ যদি তার দুটির উপাদান এবং দৈর্ঘ্য একই হয়, উপাদান একই মানে ইয়ং গুণাঙ্ক একই, ওই একই গ্রাফের জন্য বলছে উপাদান এবং দৈর্ঘ্য একই। উপাদান মানে কি? ইয়ং গুণাঙ্ক সেম। দৈর্ঘ্য মানে কি? এল সেম। হ্যাঁ, তুই আমাকে এই একই জায়গা থেকে বল ইয়ং গুণাঙ্ক সমান কি হতো? এফ এল এ ডেল্টা এল। তখন তোকে বলছে কোন তারটি বেশি মোটা, কে বেশি মোটা, মানে ক্ষেত্রফল, যার ক্ষেত্রফল বেশি সে বেশি মোটা। তার মানে এইখান থেকে এ সমান এফ এল ওয়াই ডেল্টা এল। স্যার এফ তো সমান, এই যে একই ভরের একই ভার দিয়েছে, একই বল, এল একক বলে দিয়েছে, দুজনের ক্ষেত্রে একই, ওয়াই একই, তার মানে এ ইজ প্রপোর্শনাল টু 1/Δl। যার বিকৃতি বেশি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম। কার বেশি? বি এর বেশি, বি এর বেশি বিকৃতি হয়েছে, তার মানে বি এর কি? বি সরু, এর কম বিকৃতি হয়েছে, তার মানে কি? এ মোটা। তার মানে আমরা বলতে পারি এ তারটি বি তারটির থেকে বেশি মোটা। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? খুব সুন্দর কোশ্চেন স্যার, খুব সুন্দর কোশ্চেন।
কি কনসেপ্ট কিন্তু এইখান থেকে, দেখ কি কনসেপ্ট এইখান থেকে, কি কনসেপ্ট এইখান থেকে জেনেছি, অ্যাকচুয়াল কি কনসেপ্ট এইখানে। আমি যখন পড়িয়েছিলাম তখন এগুলো যদি কনস্ট্যান্ট হতো, ফোর্স আমি কনস্ট্যান্ট ফোর্স দিচ্ছি, যার যার ইয়ং গুণাঙ্ক যদি যত বেশি, এখান থেকে ডেল্টা এলটা দেখ, ডেল্টা এল ইজ ইকুয়াল টু 1/y, সব কনস্ট্যান্ট হলে তবে যার ইয়ং গুণাঙ্ক যত বেশি হবে তার দৈর্ঘ্যের প্রসারণ তত কম হবে। যার ইয়ং গুণাঙ্ক যত বেশি সে বেশি বেশি সে কম কম বাড়বে, তার মানে বেড়ে যাওয়া মানে প্রসারণ বলতে পারি। আচ্ছা, প্রসারণ মানে এক্সপ্যান্ডিবিলিটি, তার মানে 1/ইয়ং গুণাঙ্ক হচ্ছে এক্সপ্যান্ডিবিলিটি, 1/ইয়ং গুণাঙ্ক হচ্ছে কি এক্সপ্যান্ডিবিলিটি। যেমন কম্প্রেসিবিলিটি পড়েছি সেরকমভাবে মাথায় একটা জিনিস ঢুকিনে, কম্প্রেসিবিলিটির মতন এক্সপ্যান্ডিবিলিটি। যার ইয়ং গুণাঙ্ক যত বেশি তার তার এক্সপ্যান্ডিবিলিটি তত কম, সে কম কম এক্সপ্যান্ড করবে। যার ইয়ং গুণাঙ্ক কম সে বেশি এক্সপ্যান্ড করবে। ভাব, লোহা আর রূপো, রূপোর ইয়ং গুণাঙ্ক কম, সোনার ইয়ং গুণাঙ্ক এই লোহার ইয়ং গুণাঙ্ক বেশি, তাহলে লোহা বেশি বাড়বে না, রূপো বেশি বেড়ে যাবে। তাহলে কার এক্সপ্যান্ডিবিলিটি বেশি? যার ইয়ং গুণাঙ্ক কম তার। তুই সেমভাবে দৃঢ়তা গুণাঙ্ক বলতে পারিস। দৃঢ়তা গুণাঙ্ক দেখ আমি পরের পাতাতে বোঝাচ্ছি। দৃঢ়তা গুণাঙ্ক ছিল কি F/a থিটা, এটা ছিল। স্যার এ কনস্ট্যান্ট যদি হয়, এফ যদি কনস্ট্যান্ট হয়, থিটা ইজ প্রপোর্শনাল টু 1/n। যার দৃঢ়তা গুণাঙ্ক যত বেশি হবে সে তত হরকাবে কম, মানে সাইডে হরকে যাবে তত কম। সিয়ারিং ডিসপ্লেসমেন্ট, এটাকে আমরা সিয়ারিং ডিসপ্লেসমেন্ট বলতে পারি, যে কত অ্যাঙ্গেল করে হরকাচ্ছে। এই ছিল এই হয়েছে, এই সিয়ারিং পজিশন চেঞ্জ করেছে। সো সিয়ারিং পজিশন অর সিয়ারিং ডিসপ্লেসমেন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য দৃঢ়তা গুণাঙ্ক। যার দৃঢ়তা গুণাঙ্ক যত বেশি সে কম কম হরকাবে, আর যার বেশি সে কম কম হবে। যার ইয়ং গুণাঙ্ক বেশি সে কম কম হরকাবে, এই দৃঢ়তা গুণাঙ্ক যার বেশি সে কম কম হরকাবে, যার দৃঢ়তা গুণাঙ্ক কম সে বেশি হরকে যাবে। ওই জন্য দেশলাই বাক্স বেশি হরকে যায় না ফোর্স দিলে, কেন? ওর দৃঢ়তা গুণাঙ্কের মান কম। কিন্তু একটা ইস্পাতের দেখ একটা বক্স কর, তাকে সাইড থেকে সিয়ারিং ফোর্স দে, বেশি কিন্তু হরকাবে না, কেন? ওর দৃঢ়তা গুণাঙ্ক অনেক বেশি, দ্যাটস ওয়াই দ্য সিয়ারিং পজিশন অর সিয়ারিং ডিসপ্লেসমেন্ট লেস। These are the concepts that we need to know for the entrance examination. In this way you need to learn. এইভাবে পড়তে হয়। আমি কি শিখলুম, দ্যাট ম্যাটার্স। তুই সব পড়ে ফেলছিস, ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকৃতি গুণাঙ্ক, দৃঢ়তা গুণাঙ্ক, কাজ কি, হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন, হাউ উই ক্যান অ্যাপ্লাই ইট, দ্যাট ম্যাটার্স। চলো নেক্সট কোশ্চেন দেখি। এরপর একটা কি কনসেপ্ট টু কিপ ইন মাইন্ড। কি কনসেপ্ট মানে আমি আজকে যে জিনিসগুলো করাচ্ছি এই পার্ট 2তে, মোস্ট অফ দ্য থিংস আর রিলেটেড টু এন্ট্রান্স এক্সামিনেশনস অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ডস। কিছু জায়গায় বোর্ডসের কোশ্চেন চলে আসে, কিন্তু কোনগুলো মনে রাখবো আমরা এন্ট্রান্সের জন্য সেটা, মানে আমার ক্লাস করানোর উদ্দেশ্য এটা, দ্যাট ইজ ফর বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফর এন্ট্রান্স। দেখ প্রথম পয়েন্ট আমি এখানে কি লিখেছি, যদি T1 টানে থাকা একটি তারের দৈর্ঘ্য L1, প্রথমে একটা তারে T1 টান দিয়েছি, তারপরে দেখলাম দৈর্ঘ্য হয়েছে L1, কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, ইয়েস স্যার। এখন টান বৃদ্ধি করে T2 করা হয়েছে, তার মানে T2 ইজ গ্রেটার দ্যান T1, T2 ইজ গ্রেটার দ্যান T1, টানকে বাড়িয়েছি, বাড়াতে এখন দৈর্ঘ্য হচ্ছে L2। প্রথমে T1-এ দৈর্ঘ্য ছিল L1, প্রথমে ছিল আমি জানি না, প্রথমে মনে কর L ছিল, L, তারপর ওই প্রাথমিক অবস্থায় L দৈর্ঘ্য ছিল, A প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল ধর, তারপর আমি T1 টান লাগিয়েছি, তাতে কি হয়েছে, দৈর্ঘ্য হয়েছে L1, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত, L1 - L। তারপর ওই T1 এর পরে আরও T2 ফোর্স, এই T2 টান দিয়েছি মানে ফোর্স দিয়েছি, টেনশনাল ফোর্স, তখন আমার দৈর্ঘ্য হচ্ছে L2। বলছে টান সরিয়ে নিলে তারটির প্রকৃত দৈর্ঘ্য কত হবে, মানে যখন টান ছিলুনি তখন প্রকৃত দৈর্ঘ্য কত হবে, সেইটার শর্ট টেকনিক হচ্ছে, প্রকৃত দৈর্ঘ্যকে আমি L দিয়ে লিখেছি, T2 L1 - T1 L2 বাই T2 - T1। স্যার ম্যাথ ফিনিশ লিপস্টিক করে রাখতে হবে, তুই বাইরেকার পরীক্ষায় দেখ এই কোশ্চেনটা বহুবার এসছে, এইটা পুরো ম্যাথ ফিনিশ লিপস্টিক, এইখানে নাম ভুলে গেলে হবে, এইটা ভুললে হবে না। L is equal to T2 L1 - T1 L2 by T2 - T1 where T2 is greater than T1 হয়েছে। আরও
এই তারটারই ইয়ং গুণাঙ্ক কত হবে যদি ওই তারটারই ইয়ং গুণাঙ্ক বলে, y ইজ ইকুয়াল টু T1L বাই a ইন্টু L1 মাইনাস এল। যদি T1 দিয়ে লিখিস L1 দিয়ে লিখতে হবে, এটা আবার এটাও হবে T2 দিয়ে যদি লিখিস তাহলে T2 আর এখানে L2 করতে হবে। বুঝেছিস না বুঝিস? আমি এখানে লিখে দিয়েছি এ হচ্ছে তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। স্যার এই দুটো পয়েন্ট অলওয়েজ ট্রাই টু কিপ ইন ইউর মাইন্ড, দিস উইল শিওরলি 200% ইট উইল হেল্পিং ইন ইউর এন্ট্রান্স এক্সাম। এটা তোকে হেল্প করবেই করবে। নেক্সট আর একটা জিনিস দেখ, এইগুলো হচ্ছে নোটস, নোট বলে লিখে রাখতে হবে, কিপ ইন কি পয়েন্টস বলে লিখে রাখতে হয়। লাস্ট এরপর বলছে এখানে অবশ্যই একই দৈর্ঘ্য, হ্যাঁ একই দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ যুক্ত, একই দৈর্ঘ্য এবং একই প্রস্থচ্ছেদ যুক্ত, একই প্রস্থচ্ছেদ যুক্ত, প্রস্থচ্ছেদ যুক্ত তবে হবে, নাহলে হবে না। যদি এরকম একই দৈর্ঘ্য আর একই প্রস্থচ্ছেদ যুক্ত দুটো তার, আলাদা আলাদা দুটো তার, একজনের ইয়ং গুণাঙ্ক y1 আর একজনের ইয়ং গুণাঙ্ক y2, তাদেরকে যদি সমান্তরাল সমবায়ে রাখিস তাহলে তাদের তুল্য হবে y1 প্লাস y2 বাই 2। বেসিক্যালি স্যার এটা বোর্ড মানে এন্ট্রান্সে খুব কম দিয়েছে এখনো পর্যন্ত, কারণ সোজা তারগুলোকে পাশাপাশি রাখা মানে সমান্তরাল মানে কি, এই দুটো তার আছে তাকে কানেক্ট করে ঝোলানো আছে, দুটো এরকম তার আছে, দুটো এরকম তার আছে, মনে কর এরকম দুটো তার আছে, তাকে এইখান থেকে ঝুলিয়ে রেখেছে, তখন সমান্তরাল হবে, তখন সমান্তরাল সমবায়। তখন কত হবে y ইকুইভ্যালেন্ট কত হবে, তুল্য ইয়ং গুণাঙ্ক হবে y1 প্লাস y2 বাই 2। চোখ বন্ধ করে ভরসা করে রাখ, এটা হবে। আর যদি শ্রেণী সমবায়ে হয়, এটা সব জায়গায় দেয়, শ্রেণী সমবায়ে যদি হয় তখন হবে 2y1 y2 বাই y1 প্লাস y2। শ্রেণী সমবায় মানে কি, এই একটা তার এর সঙ্গেই আর একটা তার, এটাকে বলে শ্রেণী সমবায়, এটাকে বলে সমান্তরাল। বুঝছিস না বুঝিনিস? শ্রেণী সমবায় হলে 2y1 y2 বাই y1 প্লাস y2 হয়। স্যার প্রমাণ কোথায়? এই প্রমাণটাই তোকে বোর্ডসে দেয়, এই প্রমাণটাই তোকে বোর্ডসে তুলে কোশ্চেন দিয়ে দেবে থিওরি আকারে। চল দেখ কি দিচ্ছে, দেখ কোশ্চেন দেখ, বোর্ডসে দেয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একই দৈর্ঘ্য এবং একই প্রস্থচ্ছেদের দুটি দণ্ডের উপাদানের ইয়ং গুণাঙ্ক y1 এবং y2, দণ্ড দুটির একটিকে অপরটির এক প্রান্তে যুক্ত করা হলো, দেখাও যে যুগ্ম দণ্ডটির ইয়ং গুণাঙ্ক এটা। মিলছে স্যার? মিলছে? বোর্ডসে এরকমই কোশ্চেন দেয়। এসো আগে আঁকো, কি বলছে আগে আঁক, না হলে তোর কনসেপ্ট ক্লিয়ার হবে না, না হলে না তোর কনসেপ্ট ক্লিয়ার হবে না। দেখ এরকম একটা দণ্ড আছে, এরকম একটা দণ্ড, আর একটা আলাদা দণ্ড নে, আর একটা আলাদা দণ্ড নাও, আর একটা আলাদা দণ্ড, আর একটা আলাদা দণ্ড। ব্যাস এই দেখো আলাদা দণ্ড, দুটো দুটো আলাদা দণ্ড এখান থেকে ঝোলানো আছে, এদের এদের এইখান থেকে জয়েন আছে, এরও দৈর্ঘ্য এল, এরও দৈর্ঘ্য এল, এরও দৈর্ঘ্য এল, এরও দৈর্ঘ্য এল, এরও দৈর্ঘ্য এল। আচ্ছা স্যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এরও এ, এরও এ। এখন এদের ওয়েটটা যে কাজ করবে, কোথায় কাজ করবে স্যার? টুয়ার্ড দ্য ডাউনওয়ার্ড, টুয়ার্ড ডাউনওয়ার্ডস, ডাউনওয়ার্ড ডাইরেকশানে এখান থেকে ফোর্স কাজ করছে। লেট ইট বি এফ, লেট ইট বি এফ, লেট ইট বি এফ। এবার এর দৈর্ঘ্য বৃদ্ধি আলাদা হবে, কেন স্যার? এর ইয়ং গুণাঙ্ক আলাদা, এর দৈর্ঘ্য বৃদ্ধি আলাদা হবে, এর ইয়ং গুণাঙ্ক আলাদা। কারণ আমরা দেখেছি দৈর্ঘ্য বৃদ্ধি কার উপর নির্ভর করে, কারণ দেখ ফোর্স একই পড়ছে দুজনের উপর, ফোর্স দুজনের উপর একই পড়ছে, তার মানে শ্রেণী সমবায়ে থাকলে, শ্রেণী সমবায়ে থাকলে ফোর্স একই হয়, দৈর্ঘ্য বৃদ্ধি আলাদা হয়। আর সমান্তরালে হলে দৈর্ঘ্য বৃদ্ধি একই হবে কিন্তু ফোর্সটা আলাদা লাগবে। কিপ ইন মাইন্ড, এটাকে মাথায় রাখতে হবে। এর উপরেও ফোর্স এফ, এর উপরেও ফোর্স এফ, কারণ দুজনেরই ওয়েট একসঙ্গে ক্রিয়া করবে। আচ্ছা যেহেতু এ এল এফ সেম, তাহলে যার L1 বেশি তার y1ও বেশি হবে, যার যার y1 বেশি হবে তার এল কি হবে, তার ডেল্টা এল কি হবে, কম হবে। আর যার y2, যার y বেশি হবে, যার y কম হবে তার ডেল্টা এল কি হবে, দৈর্ঘ্য বৃদ্ধি কি হবে, বেশি হবে। যার ইয়ং গুণাঙ্ক বেশি তার দৈর্ঘ্য বৃদ্ধি কম, আর যার ইয়ং গুণাঙ্কের মান কম তার দৈর্ঘ্য বৃদ্ধি বেশি। এই তো আগে দেখলাম, এই একটু আগে, আরে এই একটু আগে দেখলাম। তো ধর প্রথম তারটির
প্রথম তারটির ধরি তার দুটির দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদ এ। দেখ, একটু গানের সাউন্ড পেলে কিছু করার নেই, আমার বাড়ির পাশেই পুজো হচ্ছে, কিন্তু কিছু করার নেই, একটু আধটু সাউন্ড পেলে ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট এটা। আমি তো আর ওদেরকে গিয়ে বলতে পারবো না বন্ধ করো, তখন আমাকেই দেখবি এসে মারছে। চলো এসো, তার দুটির দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ আমি ধরে নিলাম। এখন ধরি প্রথম তারের দৈর্ঘ্য বৃদ্ধি L1, ডেল্টা এলটাকে L1 ধরছি। আর দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি L2 আমি ধরলাম L2। তাহলে আমাকে তুই বল প্রথমটা থেকে প্রথম তারের জন্য y1 ইয়ং গুণাঙ্ক সমান কি হয়? ফোর্স আপন এরিয়া L ডেল্টা এল মানে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। সো y ইজ ইকুয়াল টু y1 বলে দিয়েছে, তাহলে এফ এল এ L1 এটা লিখতে পারবো। তাহলে এইখান থেকে আমায় বল, আমি ডাইরেক্ট L1টা বার করে রাখি। L1টা কত? L1 সমান AY1 এইটা। আচ্ছা স্যার, দ্বিতীয় তারের জন্য একইভাবে বার করো। দ্বিতীয় তারের জন্য y2 সমান কত লিখতে পারবো? ফোর্স তো স্যার একই, আর ক্ষেত্রফলটাও একই, আর দৈর্ঘ্য বৃদ্ধিটা খালি L2 বাই L। তাহলে সেম ভাবে এখানে L2 সমান কত লিখতে পারবো? FL বাই AY2 এটা লিখতে পারবো। এখন যখন দুটো তারকে যোগ করেছে, যুগ্ম অবস্থায় কি হবে? যুগ্ম অবস্থায় আমি ধরছি, যুগ্ম অবস্থায় ইয়ং গুণাঙ্ক, যুগ্ম অবস্থায় দণ্ডটির আর লিখতে হবে না, লিখে দে যুগ্ম অবস্থায় বা যুগ্ম দণ্ডটির, তুই লিখতে পারিস যুগ্ম দণ্ডটির ইয়ং গুণাঙ্ক y সমান বল স্যার, বল তো এফ বাই এ, একই ক্ষেত্রফলের উপরে লাগছে এই যে। কিন্তু এখন দেখ টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? এর জন্য L1, এর জন্য L2, তাহলে টোটাল কত? L1 প্লাস L2। মোট দৈর্ঘ্য কত? L প্লাস L 12। ব্যাস, এই হচ্ছে কনসেপ্ট ছিল। তাহলে মোট দৈর্ঘ্য বৃদ্ধি কত? L1 প্লাস L2। টোটাল কত দৈর্ঘ্যের মধ্যে? 12 এর মধ্যে। হো গিয়া, শুধু এইটুকু আমার দরকার ছিল। এখন y ইজ ইকুয়াল টু, এটাকে ঘুরিয়ে লিখলে 2FL বাই A ইন্টু L1 প্লাস L2 এটা লিখতে পারবো না? লিখতে পারবো না, এটাকে উপরে গেল 12টা। তাহলে এইখান থেকে y ইজ ইকুয়াল টু 2 ইন্টু FL বাই A। L1 কত পেয়েছিলিস লেখ, L1 কত? FL বাই AY1, FL বাই AY1 প্লাস L2 কত পেয়েছিলাম? FL বাই AY2। ওকে স্যার, তাহলে এইখান থেকে ইয়ং গুণাঙ্ক y ইজ ইকুয়াল টু 2FL বাই A। এইখান থেকে দেখ FL কমন যাবে, FL বাই A কমন চলে যাবে, পড়ে থাকছে 1 বাই Y1 প্লাস 1 বাই Y2। ইয়েস স্যার, FL এলিমিনেটেড, A এলিমিনেটেড। এইখানটা লিখছি দেখ, এইখানটাতে y ইজ ইকুয়াল টু 2 বাই 1 প্লাস Y1 প্লাস 1 বাই Y2। এদের এলসিএম করলে এলসিএমটা ঘুরে গিয়ে উপরে চলে যাবে 2y1 y2 বাই y1 প্লাস y2। দিস ইজ ইয়োর ইয়ং গুণাঙ্ক অফ দ্য যুগ্ম দণ্ড। প্রমাণ করে দিলাম। তুই খালি ভাব, যখন যুগ্ম দণ্ডটা নিচ্ছিস, টোটালটা নিচ্ছিস, আলাদা আলাদা করে বার করে ফেললাম দৈর্ঘ্য বৃদ্ধিগুলো। এরপর যখন যুগ্ম দণ্ডটা তুই নিচ্ছিস,
মোট দৈর্ঘ্য বৃদ্ধি কত হচ্ছে, এর জন্য L1 এর জন্য L2, তাহলে টোটাল কত L1 প্লাস L2, মোট দৈর্ঘ্য কত L প্লাস L, মানে 2L এ বাড়ছে কত L1 প্লাস L2, দ্যাটস ইট, দিস ইজ দ্য কনসেপ্ট। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? আর এই যে দুটো জিনিস দিলাম এইগুলো একটু মাথায় রাখতে হয় তোর এন্ট্রান্স এক্সামের জন্য। এইটা তো তুলে তুলে কোশ্চেন দিয়েছে, এটা তুলে কোশ্চেন দেওয়া আছে, হেন কোনো জায়গার মডিউল নেই যে এই কোশ্চেনটা নেই, তোকে ডাইরেক্ট এটা উত্তর দিতে হয় এটা দিয়েছে না তো এটা দিয়েছে, তবে এইটা বেশি দিয়েছে। বুঝেছিস না বুঝিস? দেখ নেক্সট কোশ্চেন কি নিয়েছি, একটি টান টান করা তার হুকের সূত্র মেনে চলে। ওকে স্যার, হুকের সূত্র হুকস ল ফলো করে। তারটির দৈর্ঘ্য যখন L1 তখন তারটিতে উৎপন্ন টান T1। আচ্ছা, তারটির দৈর্ঘ্য যখন L2 তখন তারটিতে উৎপন্ন টান বৃদ্ধি পেয়ে T2 হয়। স্যার এই তো আগের মতন কোশ্চেন আপনি যেটা বলছিলেন। এই ঘটনায় তারটিতে সঞ্চিত স্থিতিশক্তি নির্ণয় কত হবে বা নির্ণয় করো। স্যার আপনি তো সঞ্চিত স্থিতিশক্তি এখনো পড়াননি, তাহলে কেন এই কোশ্চেনটা করাচ্ছেন? লজিক খাটাবো আমি এইখান দিয়ে কোশ্চেনটা সলভ করবোই না। আমি স্থিতিশক্তি মানে ইলাস্টিসিটির যে স্থিতিশক্তিটা আছে সেইখান দিয়ে আমি করবোই না, সেই জন্য দিয়েছি। আমি কার্যক্ষমতা শক্তির ফোকাস করে কনসেপ্ট লাগিয়ে কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। তো দেখ কি বলছে, প্রথমে তারটার দৈর্ঘ্য কত ছিল L1, তখন ফোর্স কত ছিল F, তুই ফোর্স বাড়িয়ে T2 করেছিস, সরি টান 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 T2 করেছিস, বেড়ে T2 করেছিস, তখন লেন্থ কত L2। আচ্ছা আমি ধরি তারটির প্রাথমিক দৈর্ঘ্য L, প্রাথমিক দৈর্ঘ্য L। তুই আমাকে বল, আমি একে গ্রাফে প্লট করতে চাইছি, ইজি ওয়েতে আমি একে গ্রাফে প্লট করব। কি করে প্লট করব চলো। আচ্ছা স্যার, আমি ওয়াই অ্যাক্সিসে ফোর্সকে নেব, আর এক্স অ্যাক্সিসে আমি দৈর্ঘ্য বৃদ্ধিটাকে নেবো। দাঁড়া, এটা বেঁকে যাবে না হলে। চল, আমি এইদিকে বল নিচ্ছি বা টান দিয়েছে, তুই টান লেখ, টান বা বল এরকম লেখ। টান, যদি বল দেয় তাহলে বল দিয়ে করবে, বলও তো টান, টেনশনাল ফোর্স দিয়ে দিয়েছে। আর এইদিকে নিচ্ছি আমি দৈর্ঘ্য বৃদ্ধি, এক্স অ্যাক্সিসে আমি দৈর্ঘ্য বৃদ্ধিকে নিয়েছি। ওকে, ইনিশিয়ালি দৈর্ঘ্য কত ছিল? L ছিল যখন টান ছিল না, টান যখন 0 তখন দৈর্ঘ্য কত ছিল? প্রাথমিক দৈর্ঘ্য কত L, তখন টান ছিল না। এরপর যখন L1 হয়েছে, ধর এই জায়গাটা হচ্ছে L1, তখন কত টান হয়েছে? T1। আচ্ছা, তাহলে আমি একটা স্ট্রেট লাইন টান, দাঁড়া 1 মিনিট দাঁড়া। না হয়েছে, তাহলে যখন দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়ে L1 হলো তখন তার রিলেটেড একটা টান ছিল। দেখ দাঁড়া, আমাকে আগে আঁকতে দে, না হলে বেঁকে যাবে। যখন দৈর্ঘ্যটা L1 তখন টান কত ছিল? স্যার টান ছিল T1, ওকে। এরপর টান বৃদ্ধি পেয়েছে যখন, তখন দৈর্ঘ্যটা কত হয়েছে? L2। আমি ধরছি এইটা L2, তার রিলেটেড L2 যখন হয়েছে তখন টান কত হয়েছে? T2। একটু বাঁকা হয়ে গেলে কিছু করার নেই, আমি ওদিকটা দেখতে পাচ্ছি। দিস ইজ L2। তাহলে আমাকে বল আমি কি জানি? সঞ্চিত স্থিতিশক্তি। তুই আমাকে বল সঞ্চিত স্থিতিশক্তি, এখানে তো কোনো গতিশক্তি নেই, স্থিতিশক্তি সমান কার্য নয় স্যার? কার্যই স্থিতিশক্তি। হ্যাঁ স্যার, হ্যাঁ তো কার্যই তো স্থিতিশক্তি রে, এখানে তো গতিশক্তি নেই। আচ্ছা বুঝলুম, কার্য সমান কি হয়? বল ইন্টু সরণ মানে দৈর্ঘ্য বৃদ্ধি লিখতে পারবো স্যার আমি।
দৈর্ঘ্য বৃদ্ধিকে লিখতে পারবো? দৈর্ঘ্য বৃদ্ধি মানেই তো সরণ। তার মানে সঞ্চিত স্মৃতিশক্তি মানে বল আর দৈর্ঘ্য বৃদ্ধি গ্রাফের গুণ আছে, মানে কি? ক্ষেত্রফল। এই দেখ, এইদিকে বল আর এইদিকে দৈর্ঘ্য বৃদ্ধি। বুঝেছিস না বুঝিনিস? আমি বলছি সঞ্চিত স্মৃতিশক্তিটা কি হয়? কার্য। কার্য মানে কি? বল ইন্টু সরণ। সরণ মানে কি? দৈর্ঘ্যের কতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এরা দুজনে গুণ আছে মানে বল আর দৈর্ঘ্য বৃদ্ধি গ্রাফের ক্ষেত্রফল। গুণ আছে মানে ক্ষেত্রফল, আর ভাগ হলে কি হতো? নতি। এদের দুজনের যে ক্ষেত্রফল গ্রাফের, সেটাই তোকে কি দেবে? সঞ্চিত স্মৃতিশক্তি। নে এদের দুজনের ক্ষেত্রফল বার করে দে। ক্ষেত্রফল বলতে কোন জায়গাটা? এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা। হ্যাঁ স্যার, ঠিক বলেছে, ঠিক বলেছে। আরো তুই যদি এইটাকে জিরো নিয়ে নিস আরো সুন্দরভাবে হবে। এইখানটা জিরো করে দে, আরো সুন্দর হবে। তাহলে এইটা কত হবে? L1 মাইনাস এল হয়ে যাবে। এটাকে কি লিখতে পারবো? L1 মাইনাস এল লিখতে পারবো। এটাকে আরো সুন্দর হবে। আমি তোকে বোঝানোর জন্য তখন করলুম, কারণ জিরো ছিল এইখানটা, তার মানে এইটা কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। দৈর্ঘ্য বৃদ্ধি নিয়েছিস, দৈর্ঘ্য তো নিয়ে নিস, দৈর্ঘ্য বৃদ্ধি নিয়েছিস, কতটা দৈর্ঘ্য হয়েছে? L1 মাইনাস এল। ভালো করে বোঝ, আমি তোকে কেন L1 L2 দিয়ে বোঝালাম, না হলে তুই কনসেপ্টটা ধরতে পারতিস না। আমি বলছি কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে সেটা লিখতে হবে, তোকে তো দৈর্ঘ্য বলেনি। দৈর্ঘ্য বেড়ে কতটা হয়েছে ওটা বলেনি, তোকে বলেছে দৈর্ঘ্য বৃদ্ধি, তবেই তো এখানে ম্যাচ করবে। আচ্ছা, তাহলে কত ছিল? প্রথমে এল ছিল, এইখান পর্যন্ত হয়েছে কত? L1, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি কত? L1 মাইনাস এল। ওটা বড্ড ওই দিকটা চলে যাচ্ছে, এই দিকটা করে লিখ। এইটা হচ্ছে L1 মাইনাস এল, আর এইটা কত? L2 মাইনাস এল। চলো, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বার করতে গেলে কি করতে হবে? হাফ ইন্টু ট্রাপিজিয়ামের ভূমি। ভূমি কোনটা? এইটা। ভূমি কোনটা? ওইটা। তুই দেখ কত? L2 মাইনাস এল, মানে আলটিমেটলি সেই তোর আসবে L2 মাইনাস L1। আমি ওইখান দিয়ে করলেও হতো, L2 মাইনাস L1 ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে T1 প্লাস T2, এটাই তো সমান্তরাল বাহু, এইটা আর এইটা, T1 প্লাস T2। সো দিস ইজ ইয়োর শক্তি, সঞ্চিত স্মৃতিশক্তি। হেভি কোশ্চেন স্যার, হেভি। আরে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল একই হতো, হাফ ইন্টু ভূমি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এইটা সমান্তরাল বাহু, এইটা সমান্তরাল বাহু, তাহলে এদের যোগফল কত হবে? T1 প্লাস T2। দৈর্ঘ্যের এই ভূমিটা কত? এইটা মাইনাস এইটা, L2 মাইনাস এল, মাইনাস L1 প্লাস এল, এল কেটে যাবে, L2 মাইনাস L1। দিস ইজ ইয়োর অ্যান্সার। তো স্যার এই কোশ্চেন ছিল। দেখ, আমি কিন্তু এটা কিন্তু ইলাস্টিসিটির ফরম্যাটে ফেলিনি, আমি মানে কনসেপ্ট ধরে করেছি। এবার এইদিকে যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি নিচ্ছিস সেই জন্য এটা লিখবি। তুই যদি দৈর্ঘ্য নিতিস তাহলে এমনি লিখতে পারতিস, L1 L2 লিখতে পারতিস, তাহলে এই পার্থক্যটা কত হতো? L2 মাইনাস L1 একই আসবে। হয়েছে? তো স্যার এই কোশ্চেন ছিল পার্ট 2। পার্ট 3-তে আমরা নেক্সট জিনিস পড়বো, পয়জনের অনুপাত, এইগুলো পড়বো। আমি বলেছিলাম সেকেন্ড পার্টেই পড়বো, কিন্তু আমি ভাবলাম যে না, একটু বোর্ডসের সঙ্গে সঙ্গে এন্ট্রান্সটাকেও ফোকাস করে পড়াই। তো কিরাম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবি, আর যদি তোর কোনো অসুবিধা থাকে সেটাও জানাবি। আপাতত এটুকুই থাক, সবাই ভালো করে পড়াশোনা কর। আর এই তোদের সাপোর্টের জন্যে ধন্যবাদ। অনেকেই আমি কমেন্ট দেখলাম যারা পড়াশোনা করিস, দেখিস, তো তাদের তরফ থেকে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তোরা জীবনে এগিয়ে যা, তোদের সঙ্গে আমি আছি। চলো, এই থাকুক, টাটা।